শুরু করুন। হ্যালো, 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 শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, নমস্কার, সালাম আলাইকুম শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন আসসালাম। আমাকে? জি, শুনতে হ্যাঁ, পাচ্ছি। আমি হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। না, তাদের কথা তো শুনতে পাচ্ছি না। হুম, হ্যালো, কিন্তু রেসপন্স পাইতেছি না তো। হ্যালো, আমি যে কথা বলছি শুনতে পাচ্ছি না। হ্যালো, আসসালামু আলাইকুম এবং ওয়ালাইকুম নমস্কার আসসালাম। সবাইকে। হৈমন্তী সন্ধ্যায় শেফালি ফুলের মৌ মৌ গন্ধে পূর্ব, পশ্চিম, উত্তর ও সমগ্র বাংলায় সুরভিত হচ্ছে, মিশে যাচ্ছে শিউলি ফুলের সাথে। সেই সৌরভের সাথে আমি শাম্মী খান বাংলাদেশ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আজকে আজকে আমার ছড়া সংসদ নেত্রকোনার পক্ষ থেকে যাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি এবং আমার আমন্ত্রণে আপনারা সাড়া দিয়েছেন, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমাদের আজকের এটা পঞ্চম সাহিত্য আড্ডা। আজকে শুরুতে আমাদের সাথে সঞ্চালনায় আছেন জনাব সুহরাবুদ্দিন আকন্দ। আমি জনাব সুহরাবুদ্দিন আকন্দ সাহেবকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি উনি যেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার, আসসালামু আলাইকুম। সবাইকে ভালোবাসা এবং কোভিড-19 যারা আক্রান্ত হয়েছেন তাদের সেরে ওঠার জন্য আমরা প্রার্থনা করি এবং যারা কোভিড-19 ইহকাল ত্যাগ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করি, মাগফিরাত কামনা করি। আমাদের এই কোভিডের সেকেন্ড যে ওয়েভ আসবে তার জন্য আমাদের প্রস্তুতি দরকার। তো আমি এই জন্য এই মাস্ক পরেছি যে একটা আমরা স্বাস্থ্য সচেতনতা সবার এর মধ্যে প্রচার করার জন্য আমি মাস্কটি এখন সরিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। তা আমাদের সাথে আছেন এখন তৌফিক জহুর, কবি তৌফিক জহুর, তারপরে আছেন অতসী বাগচি, নমস্কার। আর আমাদের সাথে ছিলেন নমস্কার পারুল কর্মকার, পারুল। হ্যাঁ, আর শাম্মী খান, ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের সাথে আজকের এই অনুষ্ঠানটি শুরু করছি। আশা করি আমরা সবাই একটু প্রাণবন্ত থাকব, আমাদের কিছু দুঃখ কষ্ট আমরা ভুলে যাব এই মুহূর্তে। আমাদের যারা দেখছে, সারা পৃথিবীর মানুষ দেখছে। আসলে এটি যেহেতু বাংলাদেশ ভারতের মধ্যে একটি লাইভ প্রোগ্রাম, এটি আন্তর্জাতিক সাহিত্য আড্ডা। তা আমাদের মাঝে আছেন অতসী বাগচি, তিনি ভারতের কবি, ছড়াকার, আবৃত্তি শিল্পী। ওনার আবৃত্তি আমরা শুনবো, ওনার কবিতা আমরা শুনবো এবং উনি একজন সমাজকর্মী। পারুল কর্মকার, তিনিও ভারতের। তিনি একদিকে কবি, নাট্যশিল্পী, মঞ্চে নাটক করা ওনার ভালো লাগে এবং সাহিত্যে সম্মাননা পেয়েছেন অনেকবার। আর আমাদের সাথে আছেন আরেকজন স্বনামধন্য কবি, বাংলাদেশের কবি তৌফিক জহুর। তিনি উদ্যান সংগঠনের সাধারণ সম্পাদক। ওনার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। ওনার প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে তৃষ্ণার্ত চোখের আকুতি নামটি একটি কবিতা, আরেকটি হলো পাখি বিক্রি আমি কোনো আওয়াজ কাহিনী। পাচ্ছি না।
এই এই কাহিনীটি আমরা শুনবো, কিছুটা হলেও শুনবো। কিন্তু আরো বই আছে, কে তোমাকে ডেকে নিয়ে যায়, এটা তো খুব ঠিক না, কে তাকে নিয়ে যায়। তারপরেও ওনার কাছ থেকে জানবো কথাটি, কে কাকে ডেকে নিয়ে যায়। কবি তৌফিক জহুর। আরো একটি গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হয়েছে, আল মাহমুদ ও অন্যান্য। তো উনি কিছু পুরস্কার পেয়েছেন, দৈনিক বাঙালির কণ্ঠ পুরস্কার, জীবনানন্দ দাশ পদক, একটি প্রথমটি 2019-এর, তারপরেরটি চলতি বছরের 2020-এর। উনি একজন গুণী কবি। আমাদের মাঝে যারা ভারতের এবং বাংলাদেশের কবি সাহিত্যিকরা আছেন, আমরা সাহিত্য বিষয়ক আলোচনার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব। এবং আমাদের মাঝে সংযোগ হয়েছেন কি কবি সাব্বির রেজা। কবি সাব্বির রেজা আছেন? উনি হয়তো একটু পরে সংযুক্ত হবেন। তো আমরা প্রথমেই একটা আবৃত্তি শুনতে চাই। অতসী বাগচি, ভারতের কবি, ওনার কাছ থেকে আমরা একটা আবৃত্তি শুনতে চাই প্রথমেই, শুরুতেই, প্রারম্ভেই। অতসী বাগচি আমাদেরকে মুগ্ধ করবেন ওনার আবৃত্তি শুনিয়ে। সারা পৃথিবীর মানুষ শুনবে, শুধু আমরা একা না। প্রথমে জানাই সবাইকে শুভ বিজয়ার নমস্কার। আজকে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, আমরা পুজো করছি সমস্ত বাংলায়। তো এই পুজোর মধ্যে দিয়েই আমি আজকে আমার লেখা একটা আবৃত্তির যে কবিতা, সেসব নিয়ে আমি এই মুহূর্তে বসিনি। হ্যাঁ, তো আমি একটা ছড়া আচ্ছা, শোনাই তাহলে। নিশ্চয়ই। আমার লেখা, আমার এই বইটা বেরিয়েছিল 2010 সালে। এই বইটা বেরিয়েছিল আমার, ছড়ার তরী ভুবন মাঝে। তো এই বই থেকেই আমি একটা অসাধারণ। এই ছড়ার একটা বই বেরিয়েছিল। আমি এটা 8 সালে কি 9 সালে দুর্গাপূজায় দুর্গা ঠাকুর দেখতে গিয়ে দুর্গা ঠাকুরের কিছু ধরন ধারণ দেখে আমি এই কবিতাটা বা ছড়াটা আমি লিখেছিলাম। আমি যে কইছি তারা কিছু জানো। শুরু করছি তাহলে। একটু আওয়াজ হচ্ছে খুব। শুনতে পাচ্ছি না। জি, ঠিক অতসী। আছে, হ্যাঁ, এবার শুরু করছি। আমার ছড়ার নাম হচ্ছে আজব স্বপ্ন। ঢ্যাঙ্কুর কুর ঢ্যাঙ্কুর কুর শরৎকালের বোল, দুর্গা নাচে ঘর। আমি আবার প্রথম থেকে বলছি। কোথাও আওয়াজ হচ্ছে খুব। ঠিক আছে, আমার ছড়ার নাম আজব স্বপ্ন। ঢ্যাঙ্কুর কুর শরৎকালের বোল, দুর্গা নাচে ভরতনাট্যম, গণেশ বাজায় ঢোল, লক্ষ্মী আওয়াজ। হ্যাঁ, পারুল, শুরু করুন। না, আমি শুরু করছিলাম। আওয়াজ হচ্ছে তো খুব। হ্যাঁ, আওয়াজ আমি শুনতে পাচ্ছি। তাহলে আমি শুরু করবো আবার। হ্যাঁ, শুরু করুন, নিশ্চয়ই। আমার ছড়ার নাম আজব স্বপ্ন। ঢ্যাঙ্কুর কুর শরৎকালের বোল, দুর্গা নাচে ভরতনাট্যম, গণেশ বাজায় ঢোল, লক্ষ্মী বাজায় বীণা তখন, সিংহ কাটে যাবর, দুষ্টু অসুর ছুটে পালায়, মহাদেব ধ্যানেই ঘোর। ঢ্যাঙ্কুর কুর শরৎকালের বোল,
হংসরাজের বংক্রাইটিস, নামবে না সে জলে, ময়ূর নাচে কোমর দুলে অশোক বৃক্ষের তলে, কার্তিক বাজায় বাঁশি সুরে পেঁচা কান টিপেতে, ইঁদুর ভায়া ব্যস্ত তখন ভোগগুলো সব খেতে, ঢ্যাঙ্কুর কুর শরৎকালের বল, হঠাৎ করে মা ডাকলে ঘুম ভাঙে যে শেষে, স্বপ্ন আমার গেল চলে রূপকথারই দেশে, ঢ্যাঙ্কুর কুর শরৎকালের বল। তো আমার একটা কবিতাও আছে, সেটা কি আবৃত্তি করব? একটু পরে আমরা আবার শুনবো। আচ্ছা তো ঠিক। আপনি, মানুষের সুস্বপ্ন থাকে, দুঃস্বপ্ন থাকে, আপনার আজব স্বপ্ন রূপকথা এবং দেবতা দেবীদের নিয়ে, ঠাকুরদের নিয়ে আপনার সুন্দর একটি ছড়া আমরা শুনলাম, খুব ভালো লাগলো। আপনার কাছ থেকেই শুনলাম যে আজ লক্ষ্মী পূজা। হ্যাঁ, আজকে লক্ষ্মী পূজা আমাদের দেশে। সাধারণত আমরাও ছোটবেলায় এটা করেছি, আপনার নারকেল সুপারি এগুলি আমরা চুরি করেছি, এবং তখন আমাদেরকে কেউ কিছু বলতে পারে নাই। লক্ষ্মী পূজা আমরা তো চুরি করবই। তো যাই হোক, যেটা নিয়ম। সেটাই নিয়ম। আচ্ছা, আহ অতসী বাগচি, আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা যেতে চাই পারুলের কাছে। পারুল, শুনতে পাচ্ছেন? আপনারা যেহেতু ভারতের, হ্যাঁ, সুতরাং আপনাদেরকে প্রায়োরিটি দিতেই হবে। কি বলেন সাব্বির ভাই? হ্যাঁ, হ্যাঁ, পারুল শুনতে পাচ্ছেন? আপনার মাইকটা মিউট করা আছে, এটা ঠিক করতে হবে। আচ্ছা, তো আমরা এখন কবি তৌফিক জহুরের কাছে যাই। হ্যাঁ, যেহেতু পারুল সংযুক্ত হতে একটু সমস্যা হচ্ছে, বিশেষ করে পারুলের কথা আমরা শুনতে পাচ্ছি না, ওনাকে দেখতে পাচ্ছি। তো দেখি টেকনিক্যাল কি প্রবলেমটা সলভ হয় কখন। তো আমরা কবি তৌফিক জহুর সম্পর্কে আমরা আগেই বলেছি যে উনি অনেক গুণী কবি, সাহিত্যিক, প্রবন্ধকার, এবং পুরস্কার পেয়েছেন। দৈনিক বাঙালির কণ্ঠ পুরস্কার, জীবনানন্দ দাশ পদক পেয়েছেন। তো ওনার কাছ থেকে আমরা কিছু, ওনার যা মন চায়, ছড়া, কবিতা, গল্প অথবা প্রবন্ধের কথা অথবা সমসাময়িক সাহিত্যের কথা, আমরা কবি তৌফিক জহুরের কাছে যাচ্ছি। বাংলাদেশের কবি, সাহিত্যিক তৌফিক জহুর। আসসালামু আলাইকুম, নমস্কার দিদি। আমি তৌফিক জহুর, ঢাকায় থাকি আর কি। তো আমাকে কবি শাম্মী খান 5-7 দিন আগে একবার বলেছিলেন আর কি, 1 মাস আগে একবার বলেছিলেন। তখন আসলে অনেকগুলো লাইভ করছিলাম কলকাতায়, যে কারণে তখন সময় দিতে পারি নাই, আমি দুঃখিত। এবং চমৎকার একটি বিখ্যাত অনুষ্ঠানে মানুষ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কবি শাম্মী খান এবং সঞ্চালক সোহরাবুদ্দিন আকন্দকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। এবং দিদি, আপনাকে নমস্কার। আর আসলে এখন বক্তৃতা দেওয়ার কিছু নেই, আমি একটি কবিতা পাঠ করছি। আমার এই কবিতাটি, আমার একটি বই বেরোচ্ছে। বইটি বাংলাদেশ এবং কলকাতায় যৌথভাবে বেরোবে। বইটি আমার কলকাতার বন্ধু 90 দশকের কবি তৃষ্ণা বসাক এবং আমি তৌফিক জহুর যৌথভাবে বইটি বেরোচ্ছে আর কি। বইটির নাম হলো ঠান্ডা মাংস এবং আগুনের চুল্লি। তো এইখানে আমাদের মোট 40টি কবিতা নিয়ে একটি বই বেরোবে বাংলাদেশ এবং কলকাতা থেকে আর কি। তো সেই বইয়ের একটি কবিতা আমি পাঠ করছি এখন। এই কবিতাটি কোথাও আমি প্রকাশ করি নাই এখনো, এবং এটি কোথাও দেওয়া হয় নাই। আজকে প্রথম আমি কোন লাইভে এটি পাঠ করছি। ঐতিহাসিক ঘটনা হবে না, অবশ্যই ঐতিহাসিক নয়। আমি খুবই ক্ষুদ্র মানুষ, একজন সাহিত্য কর্মী, সাহিত্যের ছাত্র বলতে পারেন। তো সেই হিসাবে আমি কবিতাটি এখন পাঠ করছি। আমার কবিতাটির শিরোনাম আমার শব্দেরা।
প্রতি অক্ষরকে বিনি সুতার মালায় গেঁথে তৈরি করি শব্দ, শব্দেরা জেগে ওঠে জ্বলে ওঠে তারার মতো, তোমার ওড়নায় জড়িয়ে রূপকের চাদরে দিক বিদিক ছুটে বেড়ায় আমার শব্দেরা একটা দাগ রাখে। নিঃসঙ্গ পার্কের মতো রাত নেমে এলে উঠোনে শব্দরা জমায়েত হয় একটা দুঃস্থ স্লোগানের জন্য। চুইংগাম চিবোতে চিবোতে শব্দেরা উড়ে যায়, একাল পেরিয়ে মহাকালে শুনি শব্দের ওঙ্কার। শব্দের দাঁত নেই, কিন্তু একবার কামড় দিলে মানুষের পা টলমলো হয়ে যায়। শব্দের চাবুক ইস ইস করে আছড়ে পড়ে বুকের মাঝখানে, হৃদয়ে খুন জমে যায়। আমার চারপাশে শব্দেরা ঘুর ঘুর করে, শব্দের আয়ু নেই, কলম নামক সুরের খোঁচায় অক্ষরগুলো আত্মার জগতে অমরত্ব পায়। এই কবিতাটি আসছে আর কি। এই কবিতাটি মিউট করে কথা বলেন, মিউট করে। আপনি কি শুনতে পাচ্ছেন সৌরভ ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কবি শাম্মী খান শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন। দিদি শুনতে পাচ্ছেন? অবশ্যই দিদি। একদম, খুব সুন্দর। আচ্ছা। আমার আরেকটি বই ঢাকা থেকে বেরোবে 2021-এর বইমেলায়। আমি সেই বইয়ের শিরোনাম হচ্ছে এ শহরে আমার কোনো প্রেমিকা নেই। আহা, আমার এই কাব্যগ্রন্থের নাম আর কি, এ শহরে আমার কোনো প্রেমিকা নেই। এটিও একটি নতুন কবিতা, আমি কোথাও পাঠ করি নাই, আজকে প্রথম আপনাদের আমন্ত্রণে এসে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে আমি এই কবিতাটি এখন পাঠ করছি আর কি। আমাদেরও সৌভাগ্য। না, সৌভাগ্য নয়, আমি খুবই ক্ষুদ্র মানুষ এবং একজন সাহিত্যের কর্মী আর কি, এবং চাষী। এই শহরে আমার কোনো প্রেমিকা নেই। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এ শহরের প্রতি ইঞ্চি জমি লাঙ্গলের ফলার কর্ষণের মতো নিড়ানি চালিয়েছি আমি। চোখের আয়ু ক্ষয় করে নিশাচর পাখি হয়ে কখনো স্নাত ভোরের বাতাসে জগিং করতে যেয়ে খুঁজেছি সমুদ্রের মতো গভীর ও দূর দাবি তোমাকে। ঐতিহাসিক বেইলি রোডে কিংবা রূপসীদের বাগানপুরি আজিমপুরে পাপড়ি বিছানো চৌধুরী পাড়ায় শত চৌধুরানীর ভিড়ে রবীন্দ্রনাথ নজরুলের শেখানো অক্ষরের তাবিজ বেঁধে শহরের পিচ ঢালা পথ ক্ষয় করে ফেলেছি পায়ের জুতো। অন্ধকার নিঃশ্বাস থেকে মাতাল ফুলের সৌরভে শহরের বস্তি থেকে অট্টালিকার নজর ফাঁকি দিয়ে বুড়িগঙ্গা থেকে শীতলক্ষায় বাইনোকুলারে চোখ বসিয়ে রমনার সুন্দর পাখিদের কলরবে বৃক্ষের পাশে উকি দিয়ে ষড় ঋতুতে পোশাক পাল্টে ঘুরে ঘুরে অবশেষে জেনেছি আমি এই শহরে আমার কোনো প্রেমিকা নেই। বাহ, ধন্যবাদ। এই দুটো কবিতায় পাঠ করলাম এই মুহূর্তে। চমৎকার। এই দুটো কবিতায় পাঠ করলাম এই অনেক মুহূর্তে। সুন্দর। আর সাহিত্যর এই কথা, শহরটি কি ঢাকা শহর না কলকাতা শহর? এইটা না হয় রহস্য থেকে গেল সৌরভ ভাই। এইটা কোনো এক সময় আপনার সঙ্গে দেখা হলে হয়তো চা চক করে বসে গল্প করে হয়তো কথাটি বলেই ফেলবো আর কি। আর এই শহরটা আবিষ্কার করতেই হবে। আমার যে লিটিল রহস্য থেকে গেল তাহলে। আমার লিটিল ম্যাগাজিনটির নাম হলো উদ্যান, আমি এটার সম্পাদক। আমি এই লিটিল ম্যাগাজিনটি দীর্ঘ 22 বছর যাবত বের করছি আর কি। তো এবারে এই নভেম্বর মাসে আমার বেরোবে। এটা হলো প্রবন্ধ, কলকাতা এবং বাংলাদেশ মিলিয়ে বের হচ্ছে আর কি। এবং এটা বাংলা সাহিত্যের ইতিহাসে গত 50 বছরে এই আমি যেহেতু গবেষণা করি আর কি প্রবন্ধ নিয়ে, আমি দেখেছি যে গত 50 বছরে দু বাংলা মিলে এত বড় প্রবন্ধের গ্রন্থ বের হয়নি পত্রিকায় আর কি। এটা এই জন্য বলছি যে কলকাতার 21টি প্রবন্ধ এবং বাংলাদেশের 24টি, মোট 45টি প্রবন্ধ নিয়ে সংখ্যাটি বের হচ্ছে। এবং কলকাতার 60 দশকের কবি থেকে 60, 70, 80, ইভেন 90 দশকে আমার বন্ধু কৃষ্ণা বসাক পর্যন্ত লিখেছেন। আর বাংলাদেশেও তাই, বাংলাদেশে 60, 80, 90 সবাই লিখেছেন আর কি। তো 45টি প্রবন্ধর এই সংখ্যাটি হচ্ছে 18 ফর্মা। 18 ফর্মা একটি সংখ্যা বেরোচ্ছে। তো আমি আপনাদের সকলের আশীর্বাদ পাচ্ছি। এই সংখ্যাটি বের হলে, এখন করোনাকালীন সময় আসলে অনেক কষ্ট করতে হয়েছে,
তারপরেও আমরা চেষ্টা করেছি বের করার জন্য। আমাদের শেষ পর্যায়ে আমরা হয়তো এখন এটা নভেম্বরের 10 তারিখের মধ্যে আমরা হয়তো বের করে ফেলবো। আমি আশা করছি বের হলে আমি নেত্রকোনা ছড়া সংস্কৃতির কাছে আমি পাঠিয়ে দেবো আর কি। এটা অবশ্যই বই পাঠাবো আপনাদের কাছে। নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ। জি। এই আর তো কি এখন এখন তৌফিক জহুর ভাই, আমরা এখন যাচ্ছি ওই ছড়া সংসদের যিনি উদ্যোক্তা শাম্মী খানের কাছে। শাম্মী খানের একটা কবিতা বা গল্প বা ছড়া আমরা শুনি, সবার কাছ থেকে আমরা কিছু শুনি। আর এর মধ্যে আমাদের যে টেকনিক্যাল সাপোর্ট আছে তাকে অনুরোধ করব পারুল কর্মকারের সাথে কিভাবে যোগাযোগ হওয়া যায় সেই ব্যবস্থাটি, এবং পাশাপাশি সাব্বির রেজার সাথে, কবি সাব্বির রেজার সাথে কি করে আমরা সম্পৃক্ত হতে পারি একটু চেষ্টা করার জন্য অনুরোধ রাখলাম। হ্যাঁ, শাম্মী খান। ধন্যবাদ। আমি এখন কবি তৌফিক জহুরের কবিতাটা শুনে মনে হলো ঠিক এরকমই, ওনার হয়তো প্রেমিকা নাই, ওরকম একটা কবিতা আছে, কিন্তু আমারই একটা কবিতা আছে যে এই শহরে আমার কোনো প্রিয়জন নাই। বাহ, বাহ, তো মিলে গেল। প্রিয়জন আর প্রেমিকের মধ্যে কিন্তু তফাৎ আছে, একটু পার্থক্য আছে, তবে কাছাকাছি হয়ে আছে গেছে। অনেক অনেক কাছাকাছি অনেক হয়ে তফাৎ। গেছে। আমি পুরো কবিতাটা পড়বো না, আমার এইটাও এখনো কোনো কোনো মানে কোনো পত্রিকায় কিংবা কোথাও প্রকাশ হয় নাই। আমার এবারের 21-এর বই মেলায় একটা বই বের হওয়ার কথা আছে, প্রচ্ছদ হয়ে গেছে, বেদনার চৌকাঠ নামে। সে বেদনার চৌকাঠে আমার এই কবিতাটা হবে, প্রকাশ হবে। তো আমি সেই কবিতারই একটু অংশ পড়ে শোনাচ্ছি। এই শহরতলি শহর আজ ব্যস্ত শহর, কারো একদণ্ড সময় নেই, কার কোনো খোঁজ নেবে। ব্যস্ত বাজার ব্যস্ত পথ, কেবল ব্যস্ততা নেই আমার। এই শহরে আমার কোনো প্রিয়জন নাই। নগর বাউল ঘুরে ঘুরে কত দূরে যায়, ব্যস্ত নগর তার ছুটিতে কি বা সে যায়। পথের বাউল পথ হারালেও সুর রেখে যায় রেশ, প্রিয় হারা এই শহরে আছে আমি বেশ। কত জনা কত রূপে স্বজন হারা হয়, ব্যস্ত শহর কখনো কি তার খবরটা লয়। শহরতলি শহরে আজ জ্বলছে রঙিনী বাতি, ভুলে গেছো তোমার স্বজন আমি খুপি বাতি। ধন্যবাদ। বাহ, ধন্যবাদ শাম্মী খান। চমৎকার একটা কবিতা। বাউল কেটে নেয় না একটা ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, শহরে প্রিয়জন নেই, বাউল কেটে নেয় না। আচ্ছা, এখন এই আমরা অতসী বাগচির কাছে যেতে চাই। ওনার কাছ থেকে আমরা ছড়া শুনেছিলাম, এখন ওনার কবিতা শুনবো। অতসী বাগচি আছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি আছি। জি, আপনি একটু আমাদেরকে কবিতা শোনান। আপনার কবিতা শোনার আগে জন্য আমরা সবাই উদগ্রীব। হ্যাঁ, আমার লেখাই শোনাবো। তার আগে বলি, আজকে আসতে পেরেছি আমাদের ভারতের মালদার নওশাদদার জন্য। এখানে আসতে পেরেছি আমি। নওশাদদা শাম্মীদির সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন। এখানে এসে আমি গর্ববোধ করছি, আমার ভীষণ ভালো লাগছে। শাম্মীদিকে খুব মনে হচ্ছে কাছের ধন্যবাদ। মানুষ করে পেরেছি। নওশাদদার জন্যই আজকে আমাদের এখানে আসা। ঠিক আছে, নওশাদ ভাই আমি আমাদেরও খুব প্রিয়জন, সেই হ্যাঁ, সাথে খুব সাথে ভালো মানুষ, আপনি আমাদের প্রিয়জন এখন। খুব ভালো মানুষ নওশাদদা। মানুষের উপকার করে থাকেন উনি সব জায়গায়, সব সময় মানুষের ভালোটা চান, ভালোটা করেন। তো উনিও তাই আমাকে এইভাবে এগিয়ে নিয়ে চলেছেন। তো আমি আমার কবিতা, সেই বই থেকেই, আমার লেখা বই থেকেই কবিতা একটা পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, যেহেতু আজকে কোজাগরী লক্ষ্মী আমরা এখন পূজা। কবিতা শুনবো হ্যাঁ অতসী বাগচির কাছ থেকে। হ্যাঁ, যেহেতু আজকে কোজাগরী লক্ষ্মী পূজা, ভারতের কবি। আহ নারী সম্বন্ধে একটা কবিতা পড়ি। আমরা নারীরা সবই পারি সেই ধারণা থেকে। আমার কবিতার নাম আমি নারী।
আমি নারী, আমি সব কিছু করতে পারি। আমি পুতুল খেলতে পারি, পুতুল খেলতে খেলতে কখন নিজের সংসারটা সাজিয়ে ফেলি। আমি মহাকাশে উঠতে পারি, আবার সাঁতরে গঙ্গার এপার থেকে ওপার যেতে পারি। দেশের জন্য প্রাণ বিসর্জন দিতেও পারি। আমি বন্দুক চালাতেও জানি, দেশের প্রধানমন্ত্রীও হতে পারি। আবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে দীর্ঘদিন অনশনও করতে পারি। যখন হাতে আমার কলম ওঠে, বিদ্রোহিনী কবি আমি। আমি মঞ্চে উঠে নৃত্য করি, আবার রূপালী পদ্মার মহা অভিনেত্রী। কখন উর্বশী মেনকা হয়ে কত যে ঋষি মহর্ষির ঘুম ভাঙাতেও পারি। মৃত্যুর সাথে পাঞ্জালরে সন্তান জন্ম দিতে পারি। আমি যে নারী, কখনো কইকেই সেজে সংসার ভাঙতেও পারি। আমি সৃষ্টি করতে পারি, ধ্বংসও করতে পারি। আমি যে নারী, ভাগ্যদোষে কখনো আমি নিষিদ্ধ পল্লীতে পুরুষের ভোগের সামগ্রী। আমি সব কিছু করতে পারি, আমি নারী। শুধু পারি না মুখোশ পরা, হয় না নেকড়ের হাতে পড়া। নিজেকে বাঁচাতে পারা অসহায় নারী ছিঁড়ে ফেলে দেয় আমার রক্তাক্ত সারা শরীর। হে বিশ্ব ব্রহ্মাণ্ডের দেবী, কোন শক্তির জোরে করলে তুমি অসুর নিধন? বলতে কি পারো? তুমি কি পারো বলতে? তুমিও তো নারী, বলো সে শক্তিখানি। বাঁচে তবে সহস্র নারীর শ্লীলতাহানি। আমি যে নারী। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অসাধারণ একটি কবিতা পড়লেন এবং খুব ভালো লাগলো। নারী আমাদের মা, আমাদের কন্যা, আমাদের স্ত্রী, প্রেমিকা। সুতরাং আমরা যেরকম পুরুষ হয়ে জন্মেছি, তেমনি আমরা নারীর কাছ থেকে এসেছে। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ অতসী বাগচি আপনাকে। ভারতের কবি আপনি। আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের মাঝে আছেন পারুল কর্মকার। পারুল, আপনি কি শুনতে পাচ্ছেন? পারুল, পারুল, আপনি শুনতে পাচ্ছেন? পারুল, আপনার মাইকটি মিউট করা। পারুল, পারুল কর্মকার। তাহলে আমাদের কবি পারুল কর্মকার এখনো টেকনিক্যাল সমস্যায় আমরা দেখতে পাচ্ছি। আমরা আবার যেতে চাই আমাদের কবি তৌফিক জহুর ওনার কাছে। তৌফিক জহুর, আপনি আপনার জীবনের অভিজ্ঞতা, এতগুলি বই বের করেছেন, প্রথম বই থেকে শুরু করে অল্প অল্প কিছু জিনিস আমরা শুনতে চাই। আমরা যারা বই এখনো বের করতে পারিনি বা করি নাই, হ্যাঁ, আমাদের তেমন হয়তো লেখা নেই, সেজন্য পারি না, কিন্তু আপনার কাছ থেকে শুনতে চাই। আমিও, আমরা অনেকে উৎসাহিত হব। ধন্যবাদ সৌরভ ভাই এবং আজকের সভাপতি কবি শাম্মী খান। আসলে আমি 90 দশকে লেখালেখি শুরু করলেও আমি কিন্তু বই বের করেছি অনেক পর। আমি প্রথম বইটি আমার বের হয়েছে আসলে প্রবন্ধের বই আল মাহমুদ এবং অন্যান্য 2003 সালে। তো আমি 90 দশকের শুরুতে 1992 থেকেই লেখালেখি শুরু করেছি। তো ওই সময়ে আসলে তখন কোনো বই বের করার চিন্তা করতাম না, তখন শুধু পড়তাম আর লিখতাম। তো কবি আল মাহমুদের সঙ্গে আমার দীর্ঘ আলাপচারিতা রয়েছে আর কি, এবং কবি আল মাহমুদের উপর গবেষণা করেছি আমি, এবং ওনাকে নিয়ে আমার 200 পৃষ্ঠার একটি প্রবন্ধের বইও আছে। তো যে কারণে আপনার ওই কবি আল মাহমুদ কথা আমাকে বলেছিলেন যে 100 লাইন পড়ার পরে 1 লাইন লিখবে। তো কথাটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছিল সেই সময়ে। তারপর থেকে আমি আসলে লিখেছি কম, পড়েছি বেশি। তো পড়তে 2003 সালে আমার প্রবন্ধ বইটি বের হয়।
এই প্রবন্ধের বইয়ের প্রবন্ধ সবগুলোই দৈনিক ইত্তেফাক, দৈনিক জনকণ্ঠ, বাংলার বাণী, ইনকিলাব এগুলো পত্রিকায় ছাপা হয়েছে এই লেখাগুলো। ওইগুলোকে কম্পাইল করে একটি বই বের করা হয়। কিন্তু কবিতার বই আমি প্রথম বের করি 2016 সালে, তৃষ্ণার্ত চোখের বাতি। এবং মজার বিষয় হলো যে এটি আসলে আমার একটা এক্সপেরিমেন্টাল পোয়েট্রি বুক ছিল আসলে। আমি যেখানে মাত্র 21টি কবিতা নিয়ে আমি একটি কবিতার বই বের করি আর কি, প্রথমটি 2016 সালে। তো 2016 সালে বইটি করার পরে এরপরে আমি আর পরের 2 বছর আর বই বের করিনি। তো 2019 সালে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ যেটা পাখি বিক্রি কাহিনী, ওটা আমি প্রকাশ করি আর কি। ওটা বাঙালি প্রকাশন থেকে বের হয়। আর প্রথমটি বের করে বর্ণ প্রকাশ থেকে। তৃতীয় বইটি বের করে পুণ্যবর্ধন, কে তোমাকে ডেকে নিয়ে যায় বারে বারে। আর এবারে 2021-এর বই মেলাতে আমার যে 3টি বই আসছে, 3টি কাব্যগ্রন্থ, দুটি হলো যৌথ এবং 2টি কাব্যগ্রন্থ আসছে বেহুলা বাংলা প্রকাশন থেকে। একটি আমি আগেই বলেছিলাম আপনাকে যে একটি বাংলাদেশ এবং ভারতের যৌথভাবে বের হচ্ছে। আমার বন্ধু কবি তৃষ্ণা বসাক, নবদেশের কবি, কলকাতার খুবই প্রমিনেন্ট কবি, এবং উনি হলেন কবিতার ট্রান্সলেট কলকাতার অনুলেখন সমিতির উনি হলেন জেনারেল সেক্রেটারি এবং নবদেশের খুবই পাওয়ারফুল একজন পয়েট। তারও অনেকগুলো বই রয়েছে। তো তৃষ্ণা বসাকের সঙ্গে আমার যে বইটি বেরোচ্ছে এটির নাম হলো ঠান্ডা মাংস এবং আগুনের চুল্লি। আর বাংলাদেশ থেকে আমার আরেকটি যৌথ বই বেরোচ্ছে, এটিও বেরোবে বেহুলা বাংলা প্রকাশন থেকে। এই বইটি বেরোচ্ছে ১৬ দশকের কবি কুশল ভৌমিক, এই সময়ে তারুণ্যের ক্রেজ কবি কুশল ভৌমিকের সঙ্গে আমার যৌথ একটি বই বেরোচ্ছে। এই বইটির নাম হলো শব্দের ওঙ্কার। এটি একমাত্র এই বইটি আমরা করছি এমন ভাবে, এটি আসলে বাংলা এবং ইংরেজি সহ আমাদের 14টি কবিতা রয়েছে প্রত্যেকের, এবং 14টি কবিতার আবার ইংরেজি অনুবাদ রয়েছে আর কি। ইংরেজির নামটা দেওয়া হয়েছে দ্য ম্যাজিক্যাল ইকো অফ সাউন্ড। তো এটা আসলে ওইভাবেই বেরোচ্ছে, দ্য ম্যাজিক্যাল ইকো অফ সাউন্ড, শব্দের ওঙ্কার এই নামে। এটা বাংলাদেশ থেকে বেরোচ্ছে, আমি এবং কবি কুশল ভৌমিকের যৌথভাবে। আর ওইদিকে কলকাতা থেকে যেটা বেরোচ্ছে, কলকাতা এবং বাংলাদেশ যৌথভাবে, সেটি হলো ঠান্ডা মাংস এবং আগুনের চুল্লি। এই হলো মূলত আসলে বইয়ের ইতিহাস। কিন্তু আসলে বই বের করার ব্যাপারে আমার খুব বেশি আগ্রহ নেই। আমার আগ্রহ মূলত পড়াশোনা করা। আমি মূলত পড়তে পছন্দ করি। এখনো প্রতি রাতেই পড়াশোনা করি। রাতে না পড়ে ঘুমালে আমার খুব ভালো লাগে না আরকি, এবং মনে হয় যে কি যেন আজকে করি নাই আরকি। এবং এখনো আমি লেখার চাইতে আমি পড়তে বেশি ভালোবাসি। পড়তেই ভালোবাসি এবং পৃথিবীর বয়স অনেক হয়ে গেছে আমার। আমার মনে হয় যে পৃথিবীতে অনেকদিন যাবৎ বসবাস করছি। 90 দশকের কবি হিসেবে তো আমরা এখন প্রায় বৃদ্ধের কাতারে চলে গেছি আরকি। তো সেই হিসাবে এখন মনে হয় যে অনেক পড়া বাকি রয়ে গেছে। আমি সেদিন লুইস বোয়েটসের একটি বই পড়ছিলাম, কবিতার কারখানা। উনি বোস্টন বিশ্ববিদ্যালয়ে 6টি লেকচার দিয়েছিলেন, উনি নোবেল লরিয়েট। তো বোস্টন বিশ্ববিদ্যালয়ে যে লেকচারগুলো দিচ্ছিলেন সেই 6টি লেকচারের অনুবাদ করে একটা বই তৈরি হয়েছে আর কি। তো সেই বইটি মূলত আসলে আমি পাঠ করেছি। পাঠ করবার বুঝতে পারলাম যে আসলে আমাদের জ্ঞানের আকাশটা কত ক্ষুদ্র। আমরা আসলে কিছুই জানি না, কিছুই শিখি নাই, কিছুই বুঝতে পারি নাই। সাহিত্যের যে বিশাল সমুদ্র, এর বেলাভূমিতে দাঁড়িয়ে আমার মনে হয়েছে আমি হয়তো এক ফোঁটা পানি হয়তো সংগ্রহ করতে পারিনি এখন। এতটাই নগণ্য মনে হয়েছে নিজেকে। আমি যখন এই বিশ্ববরেণ্য যে সমস্ত নোবেল লরিয়েটরা রয়েছেন, যেমন আমার উদ্যানের বর্তমান যে সংখ্যাটি বাজারে রয়েছে, লিটল ম্যাগাজিন, এখানে একজন জার্মান লেখকের, একজন স্প্যানিশ লেখকের একটা কবিতা আমি ওনার কাছ থেকে চেয়ে নিয়ে অনুবাদ করে ছাপিয়েছি। উনি প্রত্যেকবার নোবেল যখন কাউন্ট করা হয়, সেই নোবেল লিস্ট তৈরি করা হয়, সেই লিস্টে ওনার নাম থাকে। ওনার নাম হলো হোসে ক্রুজের। তো ওনার কবিতা আমি যখন চাইলাম, তো উনি আগে আমাকে একটা বড় একটা ইন্টারভিউ নিয়েছিলেন। আমার এক বন্ধু রয়েছে 90 দশকের কবি বাংলাদেশের, নাম হলো সাখাওয়াত টিপু।
স্বাক্ষরটুকুর মাধ্যমে অনেক দেন দরবার করার পরে ওনার কাছ থেকে কবিতাটা নিয়ে আমি উদ্যানের প্রতি সংখ্যায় ছাপিয়েছি আর কি, যেটা বর্তমানে বাজারে ঢাকা কলকাতা সব জায়গায় রয়েছে আর কি। তো ওনার ইন্টারভিউ করতে গিয়ে আমি খুব অবাক হয়ে গেছি যে আমাদের জানার পরিধি কত কম, আমরা আসলে কিছুই জানি না। আমরা কিছুই জানি না, কিন্তু আমরা নিজেদেরকে দেখাই যে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি। আসলে আমরা সাহিত্যের কিছুই জানি না। আমি যখন জোড়াসাঁকোতে গেলাম, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির আঙিনায় যখন পা দিলাম, তখন আমার গা ছমছম করে উঠলো। আমার মনে হলো যে রবি ঠাকুর বুঝি আমার পিছনে দাঁড়িয়ে আছেন, আমাকে ধমক দিবেন এই মাত্র, তুই এখানে কি করছিস? আমার মনে হচ্ছিল এরকম আর কি। আমি যখন ওনার রুমে যাচ্ছিলাম, উনি যে সমস্ত রুমে পড়াশোনা করেছেন, যেখানে বিশ্রাম নিয়েছেন, যেখানে বসে উনি কথা বলেছেন, যেখানে বসে উনি বই পাঠ করেছেন, আমি প্রত্যেকটা রুমে যখন ঢুকেছি, আমার কাছে মনে হয়েছে যে জ্ঞানের যে জায়গাটা, সেই জায়গাটা কত বড় হতে পারে এবং জ্ঞানের জায়গাটা কত নিমগ্ন হতে পারে, সেটা রবি ঠাকুরের জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে গিয়ে আমার এটা উপলব্ধি হয়েছে। তো ওই মাঠে যেখানে দাঁড়িয়ে ঠাকুর লিখেছিলেন, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে, তুমি যাচ্ছ মা পালকিতে চলে, জলদস্যু একটু পাঠ করো। এই কবিতাটি যেখানে লিখেছেন আমি সেই মাঠে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে আমার কাছে মনে হলো যে 170 বছর আগে ঠাকুর এখানে লিখেছিলেন এই কবিতাটি, 170 বছর পরে আমি সেখানে গিয়ে দাঁড়িয়েছি। এই যে অনুভূতি, এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা খুবই দুরূহ ব্যাপার, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি খুব অবাক হয়ে গেছি যে কবিতার শক্তি। আমি কবি শাম্মী খানকেই বলছি কথাগুলো, এবং আপনি সৌরভ ভাই আপনার মাধ্যমে জানাচ্ছি আজকের এই আড্ডায় যে একজন কবি কিন্তু একজন মানে এ পয়েট ইজ নট এ পলিটিশিয়ান। একজন কবি কিন্তু চিরটা কাল শুধুমাত্র কবিতায় লিখে যান, এবং কবি হলো স্বপ্নের ফেরিওয়ালা। ওনারা স্বপ্ন দেখিয়ে দেন, এবং যে স্বপ্ন দেখিয়ে একটা সমাজকে পরিবর্তন ঘটানো সম্ভব হয়, এবং এই জন্যই কবিদেরকে যুগে যুগে বলা হয় কবিরা হলো স্বপ্নের ফেরিওয়ালা। দেখুন একজন কবির শক্তি কতখানি। আমাদের যখন আমরা কলকাতায় যাই, নেতাজি সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন নামি, আমরা নামার পরে আমরা প্রথম যে রাস্তাটায় উঠি, সেই রাস্তার নাম হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সড়ক। সবচেয়ে বড় যে রাস্তাটা কলকাতাতে বা ভারতবর্ষে, এত এত পলিটিশিয়ান রয়েছে, এত জাদরেল জাদরেল অধ্যাপক রয়েছেন, অনেক বিজ্ঞ অভিজ্ঞ প্রাজ্ঞ দার্শনিক রয়েছেন, আধ্যাত্মিক নেতা রয়েছেন, কত কিছু লোকজন রয়েছেন, কিন্তু নেতাজি সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে যে বড় রাস্তাটা, যে রাস্তাটা লম্বা রাস্তা, প্রায় 15-20 কিলোমিটার চলে গেছে রাস্তাটা, সেই রাস্তার নাম হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সড়ক। এই যে কবির শক্তি কিন্তু এখানে, একটা সৃষ্টি যখন অমরত্ব পেয়ে যায়, একটা সৃষ্টি যখন মানুষকে নাড়া দিয়ে ফেলে, তখন সেই সৃষ্টি কিন্তু মানুষকে আর তাকে কিন্তু আটকে রাখা যায় না, সে তখন ফ্লারিশ হয়। অর্থাৎ আপনি যখন দেখবেন যে আপনি যখন সমুদ্রে যাবেন, সমুদ্রে গিয়ে দেখবেন যে রাত্রের বেলা অন্ধকারের মধ্যে কিন্তু ফসফরাস জ্বলে ওঠে, ধাই ধাই করে ফসফরাস জ্বলে, এবং সেই আলোতে কিন্তু সমুদ্রের পানি আলোকিত হয়ে যায়। তো কবির শক্তি কিন্তু এইরকম, একটি কবিতা যখন কাল পেরিয়ে মহাকালের যখন ঠিকানায় যখন নাম লিখিয়ে ফেলে একটি কবিতা, তখন সেই কবিকে কিন্তু আর আটকে রাখা যায় না। তো আমরা সেই পথেরই অনুসারী, আমরা সেই মতেরই অনুসারী। আমরা আসলে চেষ্টা করছি, আমরা লিখছি, আমাদের লেখা আদৌ হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা সবাই শব্দ শ্রমিক। আমি এই গত কয়েকদিন আগে আমি এবং কৃষ্ণা বসাক কলকাতা একটা লাইভ করছিলাম, সেখানে আমরা দুজনেই প্রায় একসঙ্গেই বলেছিলাম যে আমরা আসলে শব্দ শ্রমিক, শব্দ দিয়ে আমরা কাজ করি, আমরা শব্দ নিয়ে খেলাধুলা করি, আমরা কলমের নিব দিয়ে শব্দকে টেনে বের করি, আমরা মগজ দিয়ে শব্দকে সাজাই, সুই সুতার মতো বোতাম দিয়ে গাঁথা হয়, আমরা গাঁথার চেষ্টা করি। কি হচ্ছে না হচ্ছে সেটা হয়তো এই কালে বিচার হবে না, বাট কাল পেরিয়ে মহাকালে কিন্তু একদিন ঠিকই বিচার হবে যে আমরা কিছু করতে পেরেছিলাম কিনা। তো কখন কার কোন লাইন, কবিতার লাইন কখন কিভাবে ঝলসে উঠবে এটা আগাম বলা বড় মুশকিল। এই জন্য চর্চা চালিয়ে যেতে হবে আমাদেরকে, চর্চার কোনো বিকল্প নেই। প্রত্যেকদিন অন্তত আমাদেরকে 100 লাইন করে পড়তেই হবে, এই পড়ার কোনো বিকল্প নেই, এবং প্রত্যেকদিন 2 লাইন করে হলে লিখতে হবে আমাদেরকে। আমরা প্রকাশ করি আর না করি, আমাদের খাতার পর খাতা, দিস্তার পর দিস্তা আমাদের লিখে ভরিয়ে ফেলতে হবে। আমরা যদি ভরিয়ে ফেলতে পারি, আমরা যদি লিখতে পারি, এবং উপরন্তু আমরা যদি পড়তে পারি, তাহলে হবে কি, তাহলে একদিন কোনো না কোনো দিন সূর্য ঠিকই আপনার দিকে মুখটি ফিরিয়ে দেবে, মুখটি ফিরিয়ে দেবে, এমন ভাবে মুখটা ফিরাবে যে আলোর জন্য আপনি ওয়েট করেছেন। একজন কবিকে চিরটা কাল ওয়েট করতে হয়, অপেক্ষার কোনো শেষ নেই।
কবিকে অপেক্ষা করতে করতে এমন দেখা গেছে, আপনি দেখুন বিনয় মজুমদার। বিনয় মজুমদার জীবনের সমস্ত তার লেখালেখির আগে উনি একজন প্রকৌশলী ছিলেন, একজন প্রকৌশলী মানুষ, যিনি তার পেশাগত কাজ কাম সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে উনি কিন্তু শেষ পর্যন্ত লেখাতেই আত্মমগ্ন হলেন। এবং 50-এর কবি বিনয় মজুমদার আজকে সারা বাংলা ভাষাভাষী সকল মানুষের হৃদয়ের একজন রাজপুত্র হিসেবে খ্যাত লাভ করেছেন। ফিরে এসো চাকা, তার যে বইটি, বিনয় মজুমদারের ফিরে এসো চাকা বইটি কি অস্বাভাবিকভাবে আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে গেছে। আপনি যদি জীবন দাসকে দেখেন, জীবন দাস এমন একজন কবি, বাংলাদেশের না, বাংলা ভাষাভাষী সকল মানুষের কবি জীবন দাস, যে কবির জীবদ্দশাতে 200 থেকে 225টার মতো কবিতা প্রকাশ পেয়েছিল মাত্র, আর মৃত্যুর পরে তার কবিতা প্রকাশ পেয়েছে প্রায় 2000। এই পরিমাণ লেখা উনি লিখেছেন। তো আমি এইসব কথা বলার অর্থ হলো একটাই, যে আমরা যারা কাব্য চর্চা করি, আমরা যারা ছড়া চর্চা করি, আমরা যারা গল্প লিখি, আমাদেরকে পাঠ করতে হবে গোগ্রাসে। আমাদেরকে ক্ষুধার্ত মানুষের মতো, মানুষ যেভাবে ক্ষুধার্ত হলে খুব কিছু খেয়ে ফেলে, আমাদেরকে এবং পাঠ করতে হবে গোগ্রাসে, এবং লিখতে হবে আমাদেরকে চিন্তা করে। আমাদেরকে লিখতেই হবে। লেখার জন্যই আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের লেখাই হলো কাজ। দিদি যে কবিতাটি পাঠ করলেন অতসী বাচ্চি, আমি খুব ছড়াটি শুনলাম, প্রথম ছড়াটি, যে দুর্গার যে নাচনটা দিদি যখন বললেন, আমার তখন ভিতরে একটা রিদম হচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল দিদি পাঠ করছেন আর আমি তার সামনে বসে এটা শুনছি। এই যে ছড়ার যে টান, ছড়ার যে আকর্ষণ, চুম্বকীয় ক্ষমতা, এটাই হলো একজন ছড়াকারের তার কবজির জোর বলে আমি মনে করি আর কি, এটাই তার শক্তি। তো দিদি পেরেছেন, দিদির এই ছড়াটি আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে এই ছড়াটি হয়তো একদিন কালজয়ী হয়ে যাবে। কালজয়ী হওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই ছড়াটি বারবার আবৃত্তি করতে হবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফোরামে, বিভিন্ন আসরে, যেখানে আমরা যাব, যেখানে পাঠ হবে, সুযোগ পেলে আমাকে এই ছড়াটি বারবার পাঠ করতে হবে। কারণ মানুষের মনে ঢুকে দিতে হবে, মানুষের মগজে যখন ঢুকে যাবে যে এই ছড়াটি কিন্তু কালজয়ী। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। কাজী নজরুল ইসলামের এই কবিতাটা আপনি দেখুন, সে কবে লিখেছেন? 150 বছর আগে লিখেছেন। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সেই কবিতাটি কিন্তু আজকে আমাদের বাচ্চারা পড়াশোনা করে স্কুলে গিয়ে পড়ে। এটা কেন পড়ে? তার এই কবিতাটি বা এই ছড়া সাহিত্যটি কালজয়ী হয়েছে। সত্যেন্দ্রনাথ দত্তের যে ছড়াটি রয়েছে, শিবখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূরপাল্লা, এগুলি কেন কালজয়ী হয়েছে? কারণ এগুলোর মধ্যে রিদম রয়েছে। যে ছড়া, যে কবিতার মধ্যে রিদম থাকবে, রিদম বুকের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে, সেইগুলি কিন্তু আসলে কালজয়ী হয়ে যায়। তো আমি মাঝখানে একটু কথা বলতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জার্মান কবির কথা বলেছেন, ওনার অনুবাদ করেছেন। জার্মান আমার একটা প্রিয় জায়গা। আমি এসেন এবং বোখমে বেশ কিছু দিন বা কিছু মাস আমার কেটেছে সেখানে। তো ওদের মুখের দিকে তাকিয়ে থাকতাম, ওরা যে কথা বলে। তো আমি জানতাম ডাচ আর জার্মান একই ভাষা, আসলে না। ডাচ একটি আলাদা ভাষা, জার্মান একটি আলাদা ভাষা। তো জার্মানের এই কথা বলার পর আমার মনে পড়লো গুন্ডার গ্রাসের কথাও। গুন্ডার গ্রাস আমাদের একজন প্রিয়জন দার্শনিক। তো আপনি যে জার্মান কবিতা অনুবাদ করেছেন, এটা একটা অসাধারণ, আমার বন্ধু করেছে আর কি, অসাধারণ কাজ। আর আপনি যে কথাগুলি বললেন, এই কথার সাথে আমি ছোট্ট করে একটু কথা আমি বলবো এবং আপনার কাছ থেকেও ছোট্ট করে শুনবো। সেই বিষয়টি হলো যে এই যে আপনি যে সব কবিতার কথা বললেন, এই যে বারবার পড়তে বললেন, ইদানিং যারা কবিতা লেখে, আমরা যারা কবিতা লিখি, গল্পই লিখি, যাই করি, আমাদের লেখাগুলি কিন্তু কেউ পড়তে চায় না। এর পিছনে কারণটা কি? আমি এটা খুব সংক্ষেপে বলতে চাই, এটা বিস্তারিত করে বলা জায়গা আসলে এটা নয়, এটা ওপেন ফোরামে ডিসকাশন করা যায়। আমাদের কবিতা এখন পাঠ হচ্ছে না, বা আমাদের কবিতা এখন মানুষ পড়ছে না, বা আমাকে চিনছে না, এটা নিয়ে আমি একটা ডিবেট করেছিলাম আমাদের ঢাকাতে আর কি। তো সেখানে আমি যে কথাটি বলেছিলাম, আমি আজকে সেই কথাটি বলতে চাচ্ছি। ধরুন আপনার বাড়ির নিচে একজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, বাড়ির নিচে একজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, বা একজন টাঙ্গা দাঁড়িয়ে আছে আপনার বাড়ির নিচে, বা একজন ট্যাক্সি ড্রাইভার দাঁড়িয়ে আছে। আপনি গিয়ে তাকে যদি বলেন, তাকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কি
রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানো? সে বলবে হ্যাঁ আমি চিনি। আপনি যদি জিজ্ঞেস করেন তুমি কাজী নজরুল ইসলামের নাম জানো? সে বলবে হ্যাঁ আমি চিনি। এরপর আপনি যদি নাম বলেন যে তুমি কি অতসী বাগচির নাম জানো? বলবে, না আমি চিনি না। যদি আপনি বলেন যে তুমি তৌফিক জহুরের নাম চেনো? বলে না আমি চিনি না। অর্থাৎ আমি আসলে এইটা আমাদের লেখা, আমাদের শিল্প, আমাদের চর্চা করছি, আমাদের চর্চার মধ্যে কোথাও একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো এরকম যে আমরা ভাষাটাকে যেভাবে ব্যবহার করার কথা, ৩০-এর দশকে ৩০-এর কবিদের, ৩০-এর পঞ্চপাণ্ডবের যে ৫ জন ছিলেন, গুরুদেব বসু, অমর চক্রবর্তী, কৃষ্ণদে, সুরেন দত্ত এবং জীবন দাস, এই ৫ জন কবি আধুনিক বাংলা ভাষার যে ভাষার প্যাটার্ন তৈরি করেছে, এরপরে ৪০-এর দশকে কবিরা কাজ করেছেন, ৫০-এর দশকে বাংলাদেশে শামসুর রহমান, আল মাহমুদ, শহীদ কাদরী, ফজল কাবুদ্দিন, শামসুল হক যেভাবে কাজ করেছেন। আপনি দেখুন আবু জাফর আবাইদুল্লাহ, আবু জাফর আবাইদুল্লাহ, হাসান হাফিজুর রহমান, এই সাইদ আতিকুল্লাহ, তারা যে কাজগুলো করেছেন আপনি দেখুন ৫০-এর পরের দশকগুলো দেখুন, ৬০, ৭০, ৮০ বা আমাদের ৯০ দশক বা ০ দশক, তারপরের দশক আপনি দেখুন এখনকার কবিরা কি করছে? এখন সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি আমাদের কবিতা কেন পড়ছে না? কারণ আমাদের এখন সম্পাদক নেই। আমাদের সম্পাদক নেই বলতে আমি যে কথা বলতে চাচ্ছি যে এখন ভার্চুয়াল জগৎ হওয়ার কারো কল্যাণে আমি ইচ্ছা করলে একটা কবিতা লিখে ফেসবুকে ওয়ালে পোস্ট করে দিই। এইটার মধ্যে আসলে কোনো ব্যাকরণগত ভুল আছে কিনা, প্রত্যয়গত ভুল আছে কিনা, সমাজগত ভুল হয়েছে কিনা আমরা কিন্তু সেটা বুঝতে পারি না। বিকজ আই এম দ্য এডিটর, আই এম দ্য অথর। আমি নিজেই লেখক, নিজেই সম্পাদক। যে কারণে আগে যখন ঢাকাতে আমরা প্রথম এলাম 1996-এ, তারও আগে শুনেছি ঢাকাতে সম্পাদক ছিলেন কবি আহসান হাবিব, দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন। আরেকটু ছোট করবেন প্লিজ। তো এটা হলো কি তখন তখন পত্রিকাতে কবিতা পাঠাইলে বা কোনো লেখা পাঠাইলে সেটা কিন্তু সম্পাদনা হতো বা সম্পাদক সেটাকে বাদ দিয়ে দিতেন, যেটা হয় নাই আবার লেখো। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে এখন সবচেয়ে বড় যেটা হয়েছে আমরা ছন্দের প্রতি হয়ে গেছি উদাসীন। কবিতা লেখা তা কিন্তু নয়। আমি আপনার সাথে আরেকটা জিনিস সংযোগ করতে চাই। এখন আপনার এই প্রকাশনা শিল্পের একটা ভালো সময় যাচ্ছে আমি বলবো, বিশেষ করে কবিতার বই ছাপিয়ে টাকা দিয়ে ছাপানো। আগে প্রকাশকরা টাকা দিত, আর এখন উল্টা টাকা দেওয়া হয়, সুতরাং ব্যবসাটা ভালো জমে। হ্যাঁ, কবিতার বই বাসায় এনে যে রাখে, কিছুদিন পরে সেগুলি ফালতে হয়, ৫ টাকা কেজি বিক্রি করতে হয়। তো এই অবস্থাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা টাকা দিয়ে কবিতার বই ছাপানোর অভ্যাসটা আমাদের পরিত্যাগ করতে হবে, এটা আমার ব্যক্তিগত অভিমত। তো তৌফিক জহুর ভাই, আপনার কথা অনেক শুনলাম, কিন্তু আমি চেষ্টা করছি পারুল কর্মকারের সাথে যোগ হতে। কোনোভাবেই উনি মিউট করছেন না। একটু তাকে SMS পাঠানোর জন্য আমি অনুরোধ করছি যে SMS পাঠানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এখন জহুর ভাই, আপনার অনেক কথা শুনলাম, অনেক কথা বললাম। সাব্বির রেজা কি আছেন? সাব্বির রেজা আমাদের মাঝে নেই, তবে আমরা তৃষ্ণার্ত থাকলাম। আমরা আরেকবার এই দুই কবিকে আমরা সংযুক্ত করব, এবং সাব্বির রেজা অনেক বড় মানের কবি। হ্যাঁ, আমাদের তৌফিক জহুর যেরকম। হ্যাঁ, তো এই সময়ের যারা কবি, যারা জীবিত আছেন, হ্যাঁ, তার মধ্যে আমি বলবো কবি তৌফিক জহুর, তারপর কবি সাব্বির রেজা, আমাদের নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, না আমাদের অনেক সিনিয়র কবি রয়েছেন। হ্যাঁ, তো ওনাদের কথা আমরা বলি আর কি। তো যাই হোক, এখন আমি কথা বলবো আমাদের অতসী বাগচির কথা। অতসী বাগচি অপেক্ষা করছিলেন বোধহয়।
আর রাত বাড়লেই সুপারি অথবা নারকেল চুরি করতে যাবে। আচ্ছা, তো সেই সুযোগটা আপনাকে অবশ্যই দিব। হ্যাঁ, আপনি আপনি না হলে আপনার ছেলে করবে। হ্যাঁ, তো আপনার ছোট ভাই করবে। তো যাই হোক, অতসী বাগচি, আপনার কিন্তু আবৃত্তি শোনা হলো না, আপনার আবৃত্তি শুনতে চাই। আপনার আবৃত্তি, হ্যাঁ, আবৃত্তি একটু করবেন, আমাদেরকে শোনাবেন। আচ্ছা, আমি আবৃত্তির খাতাটা আমি নিয়ে আসছি পরে। হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে আসুন। এর মধ্যে এখানে আমি আমার কবি শাম্মী খানের সাথে একটু কথা বলি। কবি শাম্মী খান আমাদের সাথে সংযুক্ত হোক তার একটা কবিতা নিয়ে, বা সমকালীন সমকালীন তার যে বই বের হবে সেই প্রসঙ্গে কিছু কথা, বা এই বইয়ের এক দুইটা কবিতা যেগুলি আমরা জানি না, অন্তত একটি কবিতা আমরা শোনালে আমরা কৃতার্থ হই। ধন্যবাদ জনাব সুহরাবুদ্দিন আকন্দ আপনাকে। আমার বইয়ের যেহেতু এটা হেমন্তকাল, হেমন্ত নিয়ে আমার একটা কবিতা আছে। তো আমি কবিতাগুলার পুরো কবিতাই আমি পড়বো না, যেহেতু আমাদের এখানে সময় স্বল্পতা ব্যাপার আছে, আমি একটু পড়ব। কবিতার নাম হচ্ছে হেমন্তের আগমন। এসেছিলে তুমি মেঘের ভেলায় বেশি, শিউলি ছিটানো পথে কাশবনের অঙ্গে জড়িয়ে, আবার চলে গেলে অভিমান করে ঝরিয়ে সব পুষ্পচুকল। তুমি শরৎ, তুমি বড্ড অভিমানী। হেমন্তকে স্বাগত জানাতে নিঃশেষ করে দিলে আপন রূপ যৌবন। সে আসলো, অঙ্গে নিয়ে আসলো নবান্নের সুঘ্রাণ। কিষানী বধূ ভালোবাসার ছোঁয়ায় তৈরি করে নানান পিঠা। সুহাগ মাখা পিঠাগুলোর স্বাদে, পিঠাপুলির স্বাদে প্রণয় যেন উতলে উঠে। তুমি হেমন্ত, তুমি রসালু প্রেমের মন মাথানু ধারা। রসে টইটুম্বুর স্বর্গীয় সুখের ধারা তুমি হেমন্ত। তোমায় সুস্বাগতম হে হেমন্ত। হেমন্ত নিয়ে আমার এই লেখাটা আমার 21শে বই মেলায় বেদনার চৌখাট এই বইয়ে ছাপা হবে। ধন্যবাদ কবি শাম্মী খান। কবি শাম্মী খান এবং তার ছড়ার সংসদের প্রতি আমরা কৃতজ্ঞ এমন একটি অনুষ্ঠান করার জন্য। এখন আমরা অতসী বাগচি তার কবিতার খাতাটি আনতে গিয়েছিলেন, সুতরাং এখন কবিতার খাতা থেকে আপনি আমাদেরকে শোনান। অতসী। আমি একটু এর মধ্যে কথা বলি, মানে আমার সাউন্ডটা এখন পারুল কথা বলছেন? হ্যাঁ, অতসী। জি। অতসীর মাইক আনমিউট করতে বলেন। অতসীর মাইক আনমিউট করতে বলেন। হ্যাঁ, অতসী বাগচি, শুরু করুন। আচ্ছা, একটু বের করছি। আচ্ছা, আমি জয় গোস্বামীর কবিতা আবৃত্তি করছি। জয় গোস্বামীর হাঁস কবিতাটা। তুমি জানতে না বুঝি, আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল। কেউ বলেনি তোমাকে, সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে।
ভেসে বেড়ায় আকাশে। আজ এখানে বৃষ্টি হলো খানি, তো কাল ওখানে বাদলা। সেই সঙ্গে থেকে থেকে ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই যে বৃষ্টি শুরু হলো, অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগায় মাঠে ঘাটে আর মাটির দেওয়াল। ওই টিউবকলের সামনে দাঁড়িয়ে গাঁয়ের বউরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো, চই 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 চই। আজ থেকে প্রায় 1 শতাব্দীর আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চই চই বলে ডাকতো আর খেপাতো, তোমার মনে পড়ছে কি? আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস। কোন সরোবর থেকে কোন সরোবরে, কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও, সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে। কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই 100 বছর আগেকার ডাকনাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চই 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 চই। আর তুমি বোধহয় কিচ্ছুই শুনতে পাচ্ছ না, তাই না? নমস্কার। অসাধারণ। জয় গোস্বামীর কবিতা খুব ভালো লাগলো, আপনার আবৃত্তি অসাধারণ। হ্যাঁ, তো আমরা পারুল কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পারুল, পাচ্ছি। হ্যাঁ আমরা অসাধারণ পারুল, 7 ভাই চম্পা। সরি। হ্যাঁ, পারুলকে আমরা খুবই পেয়ে গেছি। হ্যাঁ, পারুল 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 নামে কিন্তু একটা লতানো গাছ আছে, যার পাতাগুলি রসুনের মতো গন্ধ, অনেকেই তাকে রসুনি গাছও বলে। যাও, পারুল ফুল দেখতে খুব সুন্দর। আমরা পারুলকে পেয়ে গেছি। পারুল কর্মকার, তিনি ভারতের কবি, তিনি আবার নাট্যশিল্পী, মঞ্চে নাটক করেন, সাহিত্যে সম্মাননা পেয়েছেন। এই সম্মাননা শব্দটি আমার বারবার, সম্মাননা, আমার বারবার এই শব্দটি আমি আর উচ্চারণ করতে পারি না। আচ্ছা, আমি ক্ষমা চাই। তো পারুল কর্মকার, আপনি আপনি নির্দ্বিধায় প্লিজ শুরু করুন, আমাদের হাতে সময়ও কম। হ্যাঁ, আপনি আসছেন, আমাদের সৌভাগ্য। পারুল কর্মকার, নমস্কার, নমস্কার। শুভ কোজাগরী সন্ধ্যা। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যান্ত্রিক ত্রুটির জন্য। সকল সুধী মণ্ডলীকে আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা। ছড়া সংসদ নেত্রকোনা ফেসবুক পেজে আমাকে আহ্বান করার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বিশিষ্ট কবি শাম্মী খান আপুকে, এবং ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালক বারবার। যাই হোক, ঠিক আছে, আর বলার দরকার নাই, ঠিক আছে, আপনি শুরু করুন। তো যাই হোক, অনেক প্রশ্নের পর এখন আমি পেয়েছি, ভালো লাগছে এই সময়টা আমার সবাইকে পেয়ে। পারুল কর্মকার, আপনাকে পেয়েছি অনেক কষ্ট করে। আপনার কাছ থেকে আমরা এখন শুনতে চাই প্রথমেই কিছু ডায়লগ, নাটকের ডায়লগ। কি বলেন তৌফিক জহুর ভাই? হ্যাঁ, একদম একদম। আমি আমার কথাটা বলছি। তো আমি পারুল কর্মকার, উত্তরবঙ্গ, শিলিগুড়ি আমার নিবাস। কবিতাকে ভালোবেসে যা, এটা পরের কথা। তবে কবিতা আমার ঘর সংসার, কবিতা আমার আত্মার। আমি সাধারণত কবিতা দিয়ে শুরু করতে চাচ্ছি। তো আমি অনেকটা, মানে এতক্ষণ আমি লাইন পাচ্ছিলাম না, অনেকটা নার্ভাসও হয়ে গেছে।
প্রথম আমি না, আপনার অল্প কিছু কবিতার পর আমরা শুনবো আপনার নাটকের ডায়লগ। হুম, আম, আমার প্রথম নিবেদন অমৃতা। আমি নৈশব্দে পথ চলি, যেন শিল্পীর তুলির আঁচড়ে দুরন্ত এক ছবি। কত ইতিহাস পেরিয়ে এসেছ, কত ভোর পেরিয়েছ, কি বৃষ্টি ভেজা কংক্রিট মারিয়ে গঙ্গা যমুনা খাপড়িয়ে প্রান্তে দাঁড়িয়েছ। কালে সূর্যের বিষণ্ণ বিদায় লগ্ন, আমি ওই পথ। আমি খাঁচায় বন্দি পাখি, পলাতক দেখেছি নীল আকাশ থেকে মেঘালয়। দেখেছি কত ধ্যানী যুগে রাজপথ ধরে হাঁটে। আমি শব্দে পথ চলি, জনকোলাহল মাঝে উচ্ছ্বাস আর হানাহানি, যেন সমুদ্রের অবিরাম গর্জন আর ঢেউয়ের মধ্যে অসংখ্য মৃত্যু। ওগো শহরের রাজপথ, এসো আখড়ার ইতিহাস ব্যাখ্যা করি আজ। তুমি কি দেখেছ নেশায় বোধ কোনো সন্ন্যাসিনীর উন্মাদ? শুধু তো দেখেছ সীমাহীন ভেজা শহরের বুকে লক্ষ পায়ের ছাপ। তাই শিহরণ জাগে মনে, এই অসংখ্য প্রস্থরেণুর মাঝে কোথাও কি আছে সেই সুধাময় অমৃতাক্ষর, যাকে খুঁজে ফিরি আমি, তুমি, আমরা, হয়তোবা ওরাও। তাই শব্দে পথ চলি। আমার দ্বিতীয় নিবেদন আরেকটা কবিতা বলছি আমি। প্লিজ। মাথার লগ্ন। কি দেখতে পাও আমার ভেতরে ছায়াপথ ভেঙে ভেঙে? কেন দাঁড়াও এসে ভরা জল আর শীতে? এই যে আমি, এই আমার ভেতরে আমি এক নাট্যখনি রচনা করে, সে এক রহস্য নিকেতন। একটু রং চটে গেলেই যেন সব খুশ যাবে খুশি। আপন চিত্র শেষে শুধু রয়ে যাবে আম্রপালির বন। কি খুঁজতে চাও আমার ভেতরে? শব্দমালা ছিঁড়ে ছিঁড়ে যে অক্ষর ক্ষত বিক্ষত হয়েছে বুদ্ধির চারপাশে, উচ্চারিত স্বর ও শব্দে অক্ষর বৃত্তে। আমি জেনেছি অক্ষরই প্রকৃতি, প্রকৃতিই জন্ম। তবে কি অক্ষর ও প্রকৃতিই আমি? এলিয়ট বুঝেছিলেন ভাবে আত্মলড়াইয়ের গ্রাফ আঁকেন কবি তার যাত্রাপথে। হয়তো জেনেছিলেন মাথার লগ্ন শেষে কিভাবে উড়ে যায় পরাগ পাখি। ধন্যবাদ। ধন্যবাদ, অসাধারণ, অসাধারণ।
অসাধারণ আপনার কবিতা, খুব ভালো লাগলো। বলছিলাম যে ছোট্ট একটা নাটকের ডায়লগ আমরা শুনতে চাই। অ্যাকচুয়ালি নাটকটা আমি অনেকদিন আগে ছেড়ে দিয়েছি ওটা। আচ্ছা তো আমার কবিতাটাই বলতে আমার ভালো লাগছে। আমি চাচ্ছি আজকে এখানেই আচ্ছা, থাকি আমি। আপনি ওটা কাউকে অন্য সময় ব্যবচ্ছেদ করেছেন, সব দেখবেন খুলে খুলে, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা আমরা অনেকক্ষণ কথা বললাম। পারুল কর্মকারকে আমরা শেষমেশ পেয়েছি, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। হ্যাঁ, আর অতসী বাগচির কবিতাগুলি অসাধারণ। ছড়াটা, প্রথমকার ছড়া খুব ভালো লেগেছে, মনে করিয়ে দিয়েছে লক্ষ্মী পূজার চুরি করার কথা। তো আর আর আমাদের মাঝে যে কবি তৌফিক জহুর আমাদেরকে বাংলা কবিতা সম্পর্কে ইতিহাস, বাংলা কবিতার সমকালীন সময়ের 30 দশকের কথা উনি আমাদেরকে শুনিয়েছেন। খুব ভালো লেগেছে ওনার আলোচনা। তো সবাইকে অনুরোধ করব 1 মিনিট করে কিছু কথা বলার জন্য, আমাদের জন্য, সকলের জন্য, সারা পৃথিবীর জন্য। প্রথমেই আমরা শুরু করতে চাই কবি তৌফিক জহুরকে দিয়ে। ধন্যবাদ 1 সৌরভ মিনিট। ভাই। এখন বিশ্বে করোনাকালীন সময় আমরা সকলে নিরাপদে থাকি। আহ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হয়ে আমরা বাসা থেকে বের হলে মাস্ক অবশ্যই ব্যবহার করব এবং কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজ করব। আর আমরা কবিতায় থাকি মজে। বিশ্বের প্রতি আমার উদাত্ত আহ্বান, একমাত্র কবিতা দিয়েই সম্ভব। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমরা যদি কবিতা পাঠ করি, হয়তো পৃথিবী আবার ফুলে ফুলে ভরে উঠবে একদিন। আমরা সকলে কবিতা নিয়ে থাকি, কবিতার মধ্যে থাকি। কবিতার জন্য আমাদের জয় হোক এবং কবিতা নিয়ে আমাদের দিনমান কেটে যাক, এই কামনা করছি। সবাইকে শুভকামনা, শুভেচ্ছা, সালাম এবং নমস্কার। আপনাকেও তাই। তো এখন আমি আসবো অতসী বাগচির কাছে। 1 মিনিট। 1 মিনিট। অতসী তো আমি বাগচি। করোনার কথা তো বলবোই। করোনার যখন আছি, আমার বিশ্বাস মনে হয় আমরা করোনা জয়ী হবই একদিন না একদিন। হ্যাঁ, তো করোনা থেকে আমরা মুক্ত হবই সকলেই, এটা আমার বিশ্বাস। সকল দেশবাসী কেন, পৃথিবীর লোককে আমি বলছি, আমার মনে হয় এবারে আমরা করোনা থেকে মুক্ত হব। আর যেটা আরেকটা জিনিস হচ্ছে, আমি ভারত এবং বাংলাদেশেও ফলো করেছি ফেসবুকে, দেখি যে আমাদের নারীদের উপরে একটা সেই মানে 3 মাসের বাচ্চা থেকে 80 বছরের মহিলার উপরে শারীরিক অত্যাচার হয়। এই অত্যাচারটা, যেটাকে আমরা খুব সহজ, পরিষ্কার, স্পষ্ট ভাষায় উচ্চারণ করি ধর্ষণ, এটাকে বন্ধ করানো কি করে যায়? কি শাস্তিমূলক ব্যবস্থা থাকলে আমরা নারীরা স্বাধীন মতন চলতে পারবো? আমরা স্বাধীন কিন্তু কোথাও যেন পরাধীন আছি। এটাই আমার বলার কথা। এটা সকল নারীর একটি সমস্যা, আমাদের জাতীয় সমস্যা, ভারতের সমস্যা, সারা পৃথিবী জুড়েই বোধহয় সমস্যা। এই এটা সমস্যাটা কেন রয়েছে। এরকম হলো আমরা জানি না। আসলে এরকম তো সমাধান ছিল না আগে, একটা এতটা কি না ছিল? একটা, যারা সমাজ, না না, আমার মনে হয় ছিল না। যারা সমাজ বিজ্ঞানী এবং সমাজ নিয়ে যারা চিন্তা করেন, তারা এর একটি উপায় বের করবেন। আর যারা আইনজ্ঞ, যারা আইন প্রণয়ন করেন, ওনারাও ভাববেন যে কিভাবে শাস্তি দিলে কিভাবে কি করা যায়। এটা ভাবনা চিন্তার বিষয়, একটা আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা। তো যা হোক, অতসী বাগচি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের মাঝে এসে ধন্য করেছেন আমাদেরকে তথা বাংলাদেশকে। বাংলাদেশের আমারও পক্ষ খুব ভালো থেকে লেগেছে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, সালাম জানাই, নমস্কার জানাই। এখন পারুল কর্মকার, আপনাকে পেয়েছি কিন্তু দেরিতে, সুতরাং আপনার জন্য আমরা 1 মিনিটের চেয়ে একটু বেশি, 2 মিনিট আপনি কথা বলবেন। উম, আমি আরেকটা কবিতা শোনাতে পারি? নিশ্চয়ই। হুম, যেহেতু কবিতার খিদাটাই বেশি আমার। তো আমি সবার পরে আসাতে হম, তৌফিক জহুর খুব কবিতা প্রেমিক, ওনার অন্তত ভালো লাগবে, আমাদেরও লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। জি, হ্যাঁ পারুল, শুরু করুন। আহ,
আমার নিবেদন, অনির্বাণ ঈশ্বর। আবহাওয়া কাল থেকে বয়ে বেড়াচ্ছে একটি পাণ্ডুলিপি, গিরগিটির মতো পাল্টে যাচ্ছে পাণ্ডুলিপির রং, কখনো সবুজ, কখনো ধোঁয়াটে, আবার কখনো বা নীল। পাল্টে যাচ্ছে পাণ্ডুলিপির পটভূমি। আমি দাঁড়িয়ে কালের গর্ভ থেকে সাজানো মঞ্চে, প্রস্তুত হচ্ছি অনস্ক্রিন গল্পে, তাই প্রস্থেটিক মেকআপে সাজিয়ে নিচ্ছি। এ যেন নিজের সাথে নিজেরই মিমিক্রি। এই গল্প আমার, এই গল্প এক প্রতিশ্রুতির আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে আমার টানা দুটি। সমস্ত প্রেক্ষাগৃহ জুড়ে হামাগুড়ি খাচ্ছে কিসের শূন্যতা, মৃত ঝিনুকের মধ্যে মেতে আছে হুলসের বেড়া, একটা অশান্ত ঢেউ বিলাপ, একটা অশান্ত ঢেউ বিলাপ ভেঙে দিতে যাচ্ছে সমস্ত প্রেক্ষাগৃহ। হে আমার যুগ পুরুষেরা, হে বাহ। আমার অনির্বাণ ঈশ্বরেরা, আমায় একটি ব্রহ্মাস্ত্র দাও, নিয়ম ভাঙার নিয়ম গর্ব আজ। তো আমি আসলে বাংলারই মেয়ে, বাংলাদেশে আমার জন্মস্থান। তো দুই বাংলায় আমাকে টানে, এপার বাংলা ওপার বাংলা। তো দুই বাংলার সাহিত্য সংস্কৃতি আমাকে গভীর ভাবে টানে এখনো। ধন্যবাদ আপনাকে। বাংলা আপনি আমাকে হ্যাঁ, আপনি বাংলাদেশে আসবেন, ঘুরতে আসবেন, বেড়াতে আসবেন, আমাদের সাথে দেখা হবে, কথা হবে, গল্প হবে, সাহিত্য আড্ডা হবে। কবি আহ, আমাদের তৌফিক জহুর ভাই আছেন এবং পারুল কর্মকার তো কথা বলছিলেন, অতুষী বাগচি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ছড়া থেকে শুরু করে কবিতা পাঠ সবই আমরা মুগ্ধ হয়ে শুনেছি, সারা পৃথিবীর মানুষ শুনেছে। এখন আমি অনুরোধ করব শাম্মী খানকে আজকের এর আগে আমি বলবো, আমার একটু বিনয়ে বলে দেই সবাইকে সালাম এবং নমস্কার। আর যিনি টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন মোবাশির রহমান, তাকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্টটি আমাদেরকে দেওয়ার জন্য। এবং আমি কবি শাম্মী খানকে বলবো আজকের এই অনুষ্ঠানের ক্লোজ বা শেষ করতে। নমস্কার, সালাম। ধন্যবাদ। ভারতের বন্ধু অতুষী বাগচির কথায় আমার ওই যে ধর্ষণের কথা বলা একটা মনে হয়েছে যে সমগ্র পৃথিবী আজ ধর্ষণের জোয়ারে ভাসছে, সেই নিয়ে আমার একটা লেখা আছে। আমাকে অনেকেই বলে দ্রোহের কবি বা বিরহের কবিও বলে। তো আমি দর্শন নিয়ে একটা লেখা লিখছিলাম, সেই লেখাটা পরে আমি সমাপ্তি ঘোষণা করব। ধর্ষিত দেশ, ধর্ষিত নারী একক কোনো সত্তা নয়, তরুণুৎসার সমীরণ নয়, সমগ্র নারী আজ ধর্ষিত। ধর্ষিত আমার মা, ধর্ষিত আমার বোন, ধর্ষিত হলো আমার কন্যা। দেশ আজ তলিয়ে যাচ্ছে ধর্ষণের বন্যা। দেশ আমার মা, তাই দেশ মাতৃকাও আজ ধর্ষিত হলো। এ লজ্জা আমার সমস্ত বঙ্গ নারী ও মাতার। আজ আমরা আত্মহননের কথা ভাববো না, প্রত্যেকটা নারী আজ হয়ে যাব এক একটা ফুলন দেবী। তুলে নাও অস্ত্র হাতে বোন আমার, কাঁধে কাঁধ মেলাও, বেরিয়ে পড়ো রাজপথে, সুচ্চার হয়ে উঠো সম্ভ্রম হরণকারীর বিরুদ্ধে। পচে যাওয়া সমাজকে বুঝিয়ে দাও নারীরাও পারে রুখে দাঁড়াতে। আর একজন নারীও যেন ধর্ষিত না হয়। দেশমাতৃকাকে আর ধর্ষিত হতে দেব না। আজ আমরা সকল নারী হব এক একটা ফুলন দেবী। ধর্ষিত হচ্ছে না কোনো নারী, শুধু ধর্ষিত হচ্ছে না মা, ধর্ষিত হচ্ছে আজ পদ্মা, মেঘনা, যমুনা। তাই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে হতে হবে এক একজন ফুলন দেবী।
খুব তাই আমাদেরকে ভয় পেলে চলবে না, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা এখন আর আত্মহননের পথে বাঁচব না। আমরা প্রত্যেকেই নিজেকে প্রত্যেকের স্থান থেকে প্রতিবাদী হয়ে উঠতে হবে। তো আজকে আমার আহ্বানে, আমার নেত্রকোনা ছড়া সংসদ গ্রুপের আহ্বানে যে ভারতীয় দুই কবি বন্ধু এবং আমার বাংলাদেশের কবি বন্ধু তৌফিক জাফর এবং কবি সাব্বির রেজার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। উনি বারবার চেষ্টা করার পরেও টেকনিক্যাল সমস্যার কারণে ঢুকতে পারেন নাই, আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন নাই। আর অন্য যারা যুক্ত হয়েছেন, আমার আহ্বানে সাড়া দিয়েছেন, তাদেরকে আমার অনেক অনেক হৃদ্যিক শুভেচ্ছা। আমি আশা করব ভবিষ্যতে আমাদের সাথে আপনারা থাকবেন, আমার ছড়া সংসদ নেত্রকোনা গ্রুপের সঙ্গে থাকবেন এবং সবাই লেখার চর্চা করবেন। আমার গ্রুপে আপনাদের লেখা আশা করব। আর সবাই সচেতন থাকবো। এই করোনাকালীন সময়ে সবাই আমরা ডিস্টেন্স মানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব, যেটা সঞ্চালক সাহেব এবং কবি তৌফিক জহুর সাহেব বলছেন যে মাস্ক ব্যবহার কর। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার এই আজকে সাহিত্য আড্ডা, পঞ্চম সাহিত্য আড্ডা নেত্রকোনা ছড়া সংসদের আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। সবাইকে নমস্কার এবং আসসালামু আলাইকুম।